চিত্রা লাহারি ঘরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এই বাড়ির দুইটা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। মগা বলল, ওই যে লাহারি ঘর, ওইটাতে আছে। লাহারি ঘর? সেটা কি? মগার বদলে লিখন জবাব দিল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে এখানে লাহারি ঘর বলে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো, বোঝা গেছে। এই মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব, ঠিক আছে? চিত্রার এই মগার ডাক যেন মুহূর্তে মগার জগৎ সংসারকে স্বর্গ করে তোলে। সে বাধ্যের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আপা। চিত্রার লিখনের দিকে তাকিয়ে বলল, তুমি যাবা? এই তো সামনেই, আলসেমি করো না। মগা হৈ হৈ করে উঠল, না না, ব্যাটা লইয়া যাওন যাইতো না, বাড়ির মালিকের মানা আছে। মগার না করার তীব্রতা দেখে ভীষণ অবাক হলো সবাই। চিত্রা প্রশ্ন করলো, মানা কেন? বাড়ির বড় সেরিডারে তো আপনারা দেখেন নাই, আগুন সুন্দরী। এই লিখন বাইয়ের লাহান বিলাই সুখা, সেরিডারে স্কুল ছাড়া আর কোনো হানে যাইতে দেয় না। বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেটা মানুষ না যাইতে। এই সেরি লইয়া বহুত্যাক ইচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করল। লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। ১.৫ দিন হলো এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একেবারে মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটার ডানে বাঁয়ে পেছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ। তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। মধ্যখানে চাদর টানিয়ে ২ ভাগ করা হয়েছে লাহারি ঘরকে। এক পাশের চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন, অন্য পাশেরটায় পদ্মজা, পূর্ণা ও প্রেমার দখলে। লাহারি ঘরের পেছনের দরজাটি আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঘরের পেছনে অসংখ্য কচু গাছ ছিল। হেমলতা মোর্শেদকে দিয়ে সব কচু কেটে জায়গা খালি করে সেখানে তৈরি করেছেন মাটির চুলা। বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু করে পথ করা হয়েছে। এতে অবশ্য মোর্শেদের মত ছিল না। সড়কে ওঠার একটা পথ থাকতে আরেকটা পথ তৈরি করার বিপক্ষে তিনি। হেমলতা ২ মেয়েকে নিয়ে সব ঝোপঝাড় সাফ করেছেন। শুটিং দলে অনেক পুরুষ। পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেয়া যাবে না। হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে। পরক্ষণে নিজের উপর ঘৃণা হয়। একজন মায়ের মনে কি করে নিজের মেয়েকে নিয়ে এমন ভাবনা আসতে পারে? পদ্মজার হাতে সূচ ফুটলে তার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে। কেন এত টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে এই প্রশ্নের উত্তর তিনি জানেন, শুধু প্রকাশ পায় না। না জানার ভান ধরে থাকেন। থাকতে হয় তাকে। আম্মা, আজ আমি রাধি? পদ্মজার প্রতিদিনকার প্রশ্ন। হেমলতা রাঁধতে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে। হেমলতার বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না। সোনার শরীরে পাতিলের কালু লাগুক, তা তিনি চান না। হেমলতা হাসেন। পদ্মজা মুগ্ধ হয়ে দেখে। হেমলতার বয়স ৩৬। শ্যামলা চেহারা, দাঁতগুলো ধবধবে সাদা। চোখের মণি অন্যদের তুলনায় বড় এবং কালো। চোখ দুটিকে পদ্মজার গভীর পুকুর মনে হয়, ছিমছাম গড়ন। পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর। তবে তারা ৩ বোনই মায়ের মতো চিকন আর লম্বা হয়েছে। হেমলতা সম্মতি দিয়ে বললেন, আজ তুই রাঁধবি। পদ্মজা ভাবেনি অনুমতি পাবে। সে আদুরে উল্লাসে প্রশ্ন করল, সত্যি আম্মা? সত্যি। আসরের আজান সে কবে পড়েছে, দ্রুত যা। পদ্মজা রান্নার প্রস্তুতি নিচ্ছে। পূর্ণা, প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে। প্রেমা বারবার বাটপারি করায় এই নিয়ে কিছুক্ষণ পরপর তর্কও হচ্ছে তাদের মাঝে। সকালে বৃষ্টি হয়েছিল। রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোলা গন্ধ পেল। মাটির ঘ্রাণ তাকে খুব টানে। মোর্শেদ বাড়ি ফিরে পদ্মজাকে রাঁধতে দেখে কপাল কুঁচকে ফেলেন। ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন করেন, এই সেরি রান্দে কেন? হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি বলেছি। কতদিন কইছি এই সেরির হাতের রান্ধন আমারে না খাওয়াইতে? মোর্শেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে। মায়ের অনুমতি পাওয়ার খুশিটুকু মুহূর্তে ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এখন ঝগড়া শুরু হবে। তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেবেন না। তার আগেই জবাব ছুড়ে দেন, খেতে ইচ্ছে না হলে খাবা না। রাইতবেলা না খাইয়া থাকবাম আমি? খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা। আমি বা আমার মেয়ে কেউই না করিনি। মোর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন। হেমলতার সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান। তিনি বুঝে গিয়েছেন মোর্শেদ কি বলবেন। আঙ্গুল তুলে শাসিয়ে মোর্শেদকে বললেন, একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না। পদ্ম তোমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না। মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন, তবে কিরমির করে বললেন, পদ্ম আমার সেরিনা। পদ্ম তোমার মেয়ে,
আরেকটা কথাও না। বাড়িতে অনেক মানুষ, নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মোর্শেদ দমে যান, চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন। চোখের দৃষ্টি অস্থির। পদ্মজার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে। কিছুতেই এই নারীর সঙ্গে পারা যায় না। অথচ একসময় হেমলতাকে কত মেরেছেন। হেমলতার পিঠে, উরুতে, ঘাড়ে এখনো মারের দাগ আছে। সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মোর্শেদের। রাতের একটা শুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানালো, মগা, যে মেয়েটার কথা বলেছিলে তাকে দেখতে লাহারি ঘরে গিয়েছিলাম। চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না। মেয়েটা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না, খুঁত খুঁজে বের করে সেটা নিয়ে আলোচনা করতে তার ভীষণ আগ্রহ। নিজেকে সে খুঁতহীন সেরা সুন্দরী মনে করে। মেয়েটার নাম পদ্মজা। মগা, পুরো নামটা যেন কি? চিত্রা ওর সঙ্গে কথা বললে মগা খুব লজ্জা পায়। এখনো পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। হ্যাঁ, উম্মে পদ্মজা। চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন, কি নিয়ে আলাপ হচ্ছে? সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন। চিত্রা বলল, এই বাড়ির মালিক যিনি, তার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুটো দেখিনি। মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে। ভগবান এত শ্রী দিয়েছেন মেয়েটাকে। হতবাক হয়ে গেল লিখন শাহ। উপস্থিত প্রত্যেকে। চিত্রার মুখে অন্য নারীর প্রশংসা। অবিশ্বাস্য। সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে বিব্রত বোধ করল চিত্রা। গলায় জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি। সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চলল তাদের মাঝে। আগ্রহ বেশি দেখালো লিখন। কিন্তু যখন শুনল পদ্মজার 16 বছর, তখন দমে গেল। ছোট মেয়ে। হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে। তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে। তার একটা ছোট বোন আছে, 16 বছরের। এখনো 2 বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখতে। নিজের ক্ষণসময়ের অভিলাষের কথা ভেবে আনমনে হেসে উঠল লিখন। চিত্রা তখনও পদ্মজার রূপের প্রশংসা করছিল। হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা, রাতের জোনাকি পোকা চারিদিকে। পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে জোনাকি পোকাদের দেখে। মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচছে তারা। তবে এই মুহূর্তে রাতের সৌন্দর্যটুকু পদ্মজার মনে দাগ কাটতে পারছে না। ঠোঁট কামড়ে কাচ্ছে সে। খুব জ্বলছে চোখ দুটো। রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি সব তার মুখে মেরেছেন মোর্শেদ। চোখে ঝাল পড়েছে। তা নিয়ে হেমলতার কি রাগ? মোর্শেদ অবশ্য চুপ ছিলেন। তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন। আর তর্ক করে কি হবে? পেছনে এসে হেমলতা দাঁড়ালেন। ডাকলেন, পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন, খুব জ্বলছে? পদ্মজা জবাব দিতে পারল না। ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার। মা বাদে আর কারো আদরও পাওয়া হয়নি। সবাই তার দোষ খোঁজে। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো। পদ্মজা ছিচকাদনে। ছোট থেকে বাবার অনাদর আর অপমানে বিদ্ধ হয়ে কেঁদে চলেছে। তবুও চোখের জল ফুরোয় না, মন শক্ত হয় না। এমন হলে তো চলবে না। পদ্মজার কান্নার বেগ বাড়ল। হেমলতা সদ্য কাটা বড় গাছটির গুঁড়িতে বসে চুপ কর পদ্মজার ফোঁপানো শুনছেন। চুপ করে পদ্মজার ফোঁপানো শুনছেন। একটিবারের জন্য কান্না থামানোর চেষ্টা করলেন না। যখন চাঁদ মাথার উপরে চলে এলো তখন ক্লান্ত হয়ে পদ্মজা নিজেই থেমে গেল। শান্ত হয়ে বসলো মায়ের পাশে। হেমলতা উদাস গলায় বললেন, এভাবে চলবে না পদ্ম। পদ্মজা মায়ের দিকে তাকালো। হেমলতা বললেন, শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই। কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই। যখন উদ্দেশ্য সফল হয়ে যায় তখন তারা শান্তি পায়। যে তোকে আঘাত করলো তাকে তুই কেন শান্তি দিবি? শক্ত থাকবি, বুঝিয়ে দিবি তুই এত দুর্বল না। যাকে তাকে পাত্তা দিস না। হাজার কষ্টেও কাঁদবি না। কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে, পুরোপুরি নয়। যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চালচলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি। তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পরও হবে না। এই শান্তি স্থায়ী। হেমলতার কথা পদ্মজার উপর প্রভাব ফেলল না। সে করুণ স্বরে বলল, কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। আমার সঙ্গে কেন এমন করে আব্বা? তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস? পাসনি। তবুও কেন আব্বা আব্বা করিস? তুইও তাকে পাত্তা দিবি না। তুমি খুব কঠিন আম্মা। তোকেও হতে হবে। আব্বা এমন করে কেন আম্মা? আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না? এহেন প্রশ্নে হেমলতা চোখ সরিয়ে নিলেন। পদজা জানে এই জবাব সে পাবে না। সে দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। হেমলতা পরম স্নেহে এক হাত পদ্মজার মাথায় রেখে বললেন, কাঁদিস না আর।
মায়ের রং না হয় পাসনি, মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস। পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করলো, আম্মা, আমি কি আব্বার মেয়ে না? বলো না আম্মা। পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে। মায়া হচ্ছে হেমলতার। বুক ভারী হয়ে আসছে। তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন। মার খাবি পদ্ম? কতবার বলবো? তুই আমার আর তোর আব্বার মেয়ে। কি নাম আমার আব্বার? কি শান্ত কণ্ঠ পদ্মজার! হেমলতা চমকালেন, তবে তা প্রকাশ করলেন না। মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না। পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোর আব্বার নাম মোর্শেদ মোড়ল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মার উপর বিরক্তি জন্মাচ্ছে। খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে, যাও এখান থেকে, আমার কাছে আর আসবে না, কক্ষনো না। কিন্তু এমন ব্যবহার কখনো করতে পারবে না সে, কক্ষনো না। রাতের বাতাসে ভেসে আসছে হাসনাহেনা ফুলের ঘ্রাণ। আকাশে থালার মতো চাঁদ, ঝিরিঝিরি মোলায়েম বাতাস চারিদিকে। পদ্মজার চোখের জল শুকিয়ে যায়। হেমলতা ঝিম মেরে বসে আছেন। মা মেয়ে পাশাপাশি বসে থেকেও যেন কত দূরে। নিজেদের মতো ভেবে যাচ্ছে এটা সেটা নিয়ে। হঠাৎ নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে এলো। মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন। পদ্মজার বুকের ভেতরটা হু হু করে ওঠে। এই মানুষটাকে এত নরম রূপে মানায় না। মাকে আশ্বস্ত করে পদ্মজা বলল, আমি আর কখনো জানতে চাইবো না আম্মা। শুটিং দলের একজনও বাড়িতে নেই। সবাই স্কুল মাঠে গেছে। কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে যায়। সিঁড়িতে বসে আয়েশ করে। কয়েক মুহূর্ত পর শুনতে পায় গান বাজছে কোথাও। পদ্মজা গানের সুর অনুসরণ করে নিচের দিকে নামে। ঘাটের বাঁ পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে। হাতে রেডিও। গানের উৎস তাহলে এখানেই। পদ্মজা বিব্রত বোধ করে। দ্রুত উল্টা দিকে ঘুরে ব্যস্ত পায়ে চলে আসে লাহারি ঘরে। তাকে এত দ্রুত ফিরতে দেখে হেমলতা প্রশ্ন করলেন, কেউ ছিল? পদ্মজা উপর নিচে মাথা নাড়ল। হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন করলেন, কিছু বলেছে? দেখতে কেমন? না আম্মা, কিছু বলেনি। আমাকে দেখেনি। মাথার চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। পূর্ণা অঙ্ক করছিল। পদ্মজার মুখে আগন্তুকের বর্ণনা শুনে হৈ হৈ করে উঠল। এইটাই তো লিখন শাহ, নায়ক। হেমলতা আর চোখে মেয়ের দিকে তাকান। নায়ক নায়িকাদের প্রতি পূর্ণার যে তীব্র আগ্রহ, তা ভালো লাগে না তার। পূর্ণা মায়ের চাহনি দেখে দমে যায়। সারাক্ষণ শুটিং দলের আশেপাশে ঘুরঘুর করে মেয়েটা। হেমলতা বিরক্ত হয়ে তাকে কড়া নিষেধ দিয়েছেন, আর যেন না যায়। যদি যায়, মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়েছে। কিন্তু লিখন শাহ আর চিত্রা দেবীর জুটিটা এত ভালো লাগে তার, যে শুটিং না দেখলে দম বন্ধ হয়ে আসে। তাই সে চুপিসারে টিনা একটা ছিদ্র করেছে। হেমলতা সেলাই মেশিন রেখেছেন লাহারিঘরের পেছনের বারান্দায়। সারাক্ষণ সেখানেই থাকেন। সেই সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দিয়ে শুটিং দেখে। পূর্ণার এই আচরণ দেখতে দেখতে একদিন পদ্মচারও আগ্রহ জন্মালো। সাত পাঁচ ভেবে একদিন উকুর দিয়ে বসলো সেও। ঝাঁকড়া চুলের মানুষটি একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে। মানুষটির দৃষ্টি মোহময়। বাড়ি জুড়ে গানের সুরধ্বনি। কেউ কেউ ক্যামেরা ধরে রেখেছে। গানের শুটিং চলছে বোধহয়। অদ্ভুত ঠেকছে পদ্মজার। লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল সে। রাতে ঝড় উঠেছিল। লণ্ডভণ্ড হয়ে গেছে বহু গাছপালা। লাহারিঘরের পেছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা পারে। মোর্শেদ রাতে বাড়ি ফেরেননি। হেমলতার একার পক্ষে সম্ভব নয় ডালপালা সরানো। তাই পদ্মজা আর পূর্ণা স্কুল থেকে ফিরছিল বাড়ির সামনের পথ দিয়ে। উঠোনে শুটিং দলের সবাই উপস্থিত। পদ্মজার মাথা নত। ঘোমটা টানা লম্বা করে। এত মানুষের সামনে দিয়ে যেতে তার হাঁটু কাঁপছে। আজ যেন পথ শেষই হচ্ছে না। উপস্থিত অনেকের নজরে চলে এলো পদ্মজা। মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো, এই পূর্ণা। পূর্ণা দাঁড়ালো, সঙ্গে পদ্মজা। যদিও মেয়েটা শুটিং দলটির দিকে তাকাচ্ছে না। মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো, পাশের মেয়েটা কে? প্রথম দেখছি। আমার বড় আপা। আপন? মিলন আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো তারা এখানে এসেছে। কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়েনি, কণ্ঠও শোনা যায়নি। তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো। পূর্ণা হেসে বলল, আপন। মিলন বিড়বিড় করে বলল, চেহারায় তো মিল নেই। সবাই বলে। আচ্ছা যাও। দুই বোন লাহারি ঘরে চলে যায়। হাফ ছেড়ে বাঁচে পদ্মজা। ভেতরটা এত কাঁপছিল। সে অনেক মানুষের পা দেখেছে, তবে চোখ তুলে তাদের মুখ দেখার সাহস পায়নি। কিন্তু হ্যাঁ, ইচ্ছে হয়েছিল বটে। সিনেমায় যারা অভিনয় করে তারা দেখতে কেমন? সাধারণ মানুষের মতোই, নাকি অন্যরকম?
বিকেলে হাজেরা নামক এক মহিলা আসে মোড়ল বাড়িতে। সে সবুর মিয়ার স্ত্রী। সবুর মিয়া দিনরাত গাঁজা খেয়ে পড়ে থাকে, বউ বাচ্চাদের খোঁজ রাখে না। হাজেরা এর ওর বাড়ি গিয়ে এটা ওটা চেয়ে নেয়, খায় দুই বাচ্চাকে সঙ্গে নিয়ে। পদ্মজার খুব মায়া হয় হাজেরার জন্য। মহিলা আসতেই হেমলতা পদ্মজাকে প্রশ্ন করলেন, গাছে কয়টা লাউ আছে? 9টা আম্মা। পূর্ণা কোথায়? ওরে বল দুইটা লাউ হাজেরাকে দিয়ে দিতে, কাঁচামরিচও দিতে বলবি। পদ্মজার নীরবতা দেখে হেমলতা বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই। পূর্ণা কি টিভি দেখতে গেছে? পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল। বিব্রতভাবে বলল, আম্মা, আমাকে বলে গেছে। তুই ওর অভিভাবক? একটু শরীরটা খারাপ লাগছিল বলে শুয়েছিলাম, অমনি সুযোগ লুফে নিয়েছে। আম্মা, আমার দোষ, পূর্ণাকে কিছু বলো না। পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন, হাজারাকে নিয়ে যা, ঘুমটা টেনে যাবি। বেগুন বেশি থাকলে কয়টা দিয়ে দিস। পদ্মজার মন ভরে গেল। তার মা এত বেশি উদার, কখনো কাউকে ফিরিয়ে দেন না। সামর্থ্যের মধ্যে আরো বেশি কিছু দেয়ার থাকলে তিনি কখনো কার্পণ্য করেন না। তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়ে গেছে, চুরি করার প্রবণতা আছে তার মাঝে। তাই পদ্মজাকে সঙ্গে যেতে বলেছেন। উঠোনের এক কোণে লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা। 9টা লাউ ঝুলছে তাতে। চোখের সামনে শুধু তরতাজা টাটকা সবুজ পাতা। পদ্মজা বাড়ির দিকে তাকালো না। একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল, কি দিয়ে রান্না হবে? জানি না গো পদ্ম, গিয়া দেখি, মাছ মিলানো যায়নি। তোমার ছোট ছেলে ঠান্ডা কমেছে?